জাতিসংঘ নাকি বলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি। নির্বাচনকে ঘিরে এমন গুজবে আবার লক্ষ লক্ষ মানুষ সাড়াও দিয়েছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র নাকি একই দাবি করেছে, তবে এ দাবিটিও সম্পূর্ণ মিথ্যা। এদিকে জাতীয় ভোক্তা অধিদপ্তর কর্মকর্তাকে নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে গুজব ছড়িয়েছে। দর্শক, চলুন কিছু ফ্যাক্ট চেক দেখে নেই। সম্প্রতি জাতিসংঘের মন্তব্যের দাবিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি ভুয়া ভিডিও প্রায় সব সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রায় 5 লক্ষাধিক বার ভিডিওটি ফেসবুকে দেখা হয়েছে, আবার টিকটকে প্রায় 16,500-এরও বেশি বার। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায় নির্বাচন সুষ্ঠু হয়নি বলে জাতিসংঘের মন্তব্যটি সঠিক নয়। গত জানুয়ারির একটি ভিন্ন প্রসঙ্গের প্রেস ব্রিফিংয়ের ভিডিওকে ভুলভাবে ব্যবহার করে ভুয়া একটি অডিও সংযোজন করে গুজবটি ছড়ানো হয়েছে। একইভাবে টিকটকে প্রচারিত আরও একটি ভিডিওতে দাবি করা হয় যে যুক্তরাষ্ট্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন। তবে যাচাই করে দেখা যায় এ দাবিটি মিথ্যা। মূলত 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার যে মন্তব্য করেছিলেন সেটি এনটিভির পুরনো থাম্বনেইল থেকে নিয়ে সাম্প্রতিক দাবিতে ব্যবহার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্র এমন কোনো মন্তব্য করেননি। আবার কণ্ঠশিল্পী আসিফ আকবরকে উদ্ধৃত করে নাসিরুদ্দিন পাটোয়ারির মতো এমন সাহসী ছেলে সংসদে অনেক দরকার শিরোনামে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে ফেসবুকে। পোস্টটিকে ঘিরে আবার প্রায় 20,000 মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন, কিন্তু অনুসন্ধানে দেখা যায় নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে এমন কোনো মন্তব্য তিনি করেননি এবং দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণও নেই। তার ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গুজব এখানেই শেষ নয়। সামাজিক মাধ্যমে প্রচারিত আরেকটি ফটোকার্ডে জাতীয় ভোক্তা অধিদপ্তর কর্মকর্তা আব্দুল জব্বার মণ্ডলের নামে দাবি করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে স্বাধীনভাবে অভিযান চালানো গেলেও এখন তা সম্ভব হচ্ছে না। একই বক্তব্য ভিন্ন দুটি ফেসবুক পেজ থেকেও ছড়ানো হয়। তবে যাচাইয়ে প্রমাণিত হয় তিনি এমন কোনো মন্তব্য করেননি। দাবিটি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। দর্শক, আজ ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল বর্তমান সময়ে অপতথ্য ছড়ানোর সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড ও ডিপফেক ভিডিওকে অস্ত্র বানিয়ে ছড়ানো হচ্ছে গুজব, ফলে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ জনগণ। নির্বাচন পরবর্তী সময়ে অপতথ্যের প্রবণতা কমেনি, বরং সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনাকে ঘিরে নিয়মিত ছড়াচ্ছে গুজব। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতে আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। শায়ক দাস, 71। দর্শক, আমরা কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছিলাম। আমরা এই সকল ফ্যাক্ট চেক নিয়ে কথা বলবো। যেমনটি বলছিলাম, আমাদের সাথে রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির রয়েছেন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর মাহতাব আবির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে স্বাগত 71 টেলিভিশনে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। মাহতাব আবির, আপনার সাথে তো আগেও বিভিন্ন ধরনের ফ্যাক্ট চেক নিয়ে আমাদের কথা হয়েছে। আজ আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম, জাতিসংঘকে নিয়েও আসলে আমাদের নির্বাচনকে কেন্দ্র করে একটি গুজব ছড়ানো হয়েছে, যেটি একদমই ভিত্তিহীন। আন্তর্জাতিক পর্যায়ে আসলে গুজব চলে গিয়েছে বাংলাদেশের নির্বাচনকে নিয়ে। কি বলবেন এই বিষয়ে? এটা ঠিক যে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের এই নির্বাচন নিয়ে আলোচনা ছিল এবং বাংলাদেশের এই নির্বাচন বিশ্ব মহলে বা আন্তর্জাতিক মহলে সমান একটা গুরুত্ব পেয়েছে এবং এই গুরুত্বটাকে কাজে লাগানো হচ্ছে এই অপতথ্যগুলো প্রচারে। এখন যেহেতু নির্বাচন শেষ এবং ফলাফল ঘোষিত হওয়ার পরে নতুন সরকারও হচ্ছে তার কাজ শুরু করে দিয়েছে, তো এখন হচ্ছে কি যে মানে কিছু আফটার ইফেক্ট দেখানো হচ্ছে অপতথ্যগুলোর মাধ্যমে, যেমন জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র এরা কি বলেছে বা কি বলেনি, এই ধরনের তথ্যগুলোকে কাজে লাগানো হচ্ছে এবং পুরনো ভিডিও স্বাভাবিকভাবে কাজে লাগিয়ে অপতথ্যগুলো প্রচার করা হচ্ছে। আমরা যেটা দেখেছি যে নির্বাচন একেবারে সুষ্ঠু হয়নি এমন কোনো তথ্য জাতিসংঘ বলেনি, কারণ জাতিসংঘ নিজেরাই বলেছে তারা সাধারণত এই অবজারভার পাঠায় না, বা তার থার্ড পার্টি থেকে যারা যা জানতে পারে বা যাদের যে প্রতিনিধি আছে বাংলাদেশে তাদের থেকে যে তথ্যগুলো তারা পায় সেটাই তারা অবজারভেশন হিসেবে জানায়।
তো এই ধরনের কোনো তথ্যে তারা বলেনি যে নির্বাচন সুষ্ঠু হয়নি বা কারচুপি হয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্র, আপনি হয়তো জানেন যে ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে, এবং এর আগেই যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তাও একই ধরনের অভিনন্দন বার্তা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জানিয়েছেন। তো ওই সব তথ্য বা অভিনন্দন বার্তায় কিন্তু বলা হয়নি যে নির্বাচন সুষ্ঠু হয়নি বা এই ধরনের কিছু। কিন্তু অপতথ্যগুলোতে দেখা যাচ্ছে যে পুরনো ভিডিও বা পুরনো থাম্বনেইল বা ফটোকার্ড গুলোকে ইউজ করে, যেটা বিগত নির্বাচনগুলোর সময় হয়তো এই ধরনের রাষ্ট্রগুলো বলে এসেছিল, তো ওই তথ্যগুলোকে এখন কাজে লাগানো হচ্ছে অপতথ্য হিসেবে, বিভ্রান্তকর হিসেবে। আর এখন যেটা হচ্ছে যে এই ধরনের আন্তর্জাতিক বিষয়গুলোর পাশাপাশি এআই এর ব্যবহারটা আমরা দেখছি যে অনেক আন্তর্জাতিক, টিকটকে ঢুকলে আসলে আমরা দেখি টিকটক বা ইউটিউবে এই প্ল্যাটফর্মগুলো আসলে এআই এর একটা হাব হয়ে গিয়েছে। আমরা অনেক ক্ষেত্রে সেগুলোর ফ্যাক্ট চেক আসলে করি না, কারণ অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ফানি মনে হয় অনেকের কাছে, এবং মানুষজন কমেন্টও করে এরকম, কিন্তু অনেকেই আছে যে বিশ্বাস করে ফেলে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক রাষ্ট্রপ্রধানের এআই ভিডিওগুলো প্রচার করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, বা একটা দল যেহেতু এখানে ছিল না এই কারণে প্রতিযোগিতামূলক হয়নি, এগুলো বলানো হচ্ছে যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের মুখ দিয়ে, যেটা আসলে এআই বা ডিফেক্ট কন্টেন্ট হিসেবে আমরা বলি। তবে এটা বেশিরভাগই সার্কাজম হিসেবে অনেকে প্রচার করছে, কিন্তু এগুলোর মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে আসলে আমাদের ভাবতে বাধ্য করে যে কেউ না কেউ হয়তো এই জিনিসগুলো বিশ্বাস করে, এবং বিশ্বাস করে বিভ্রান্ত হচ্ছে। জি মাহতাব আবির, আপনি যেমনটি বলছিলেন যে অনেকে তো সার্কাজম করছে, কিন্তু একটি গোষ্ঠী রয়েছে যারা আসলে হয়তো সার্কাজমের মিনিংটি বুঝতে পারছে না, তারা হয়তো খুব সিরিয়াসলি বিষয়গুলোকে নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আমাদের দেশে এখন নতুন সরকারের আসলে কি ধরনের পদক্ষেপে যাওয়া উচিত, যখন এ ধরনের গুজবগুলো আসলে এত দৃঢ়ভাবে ছড়াচ্ছে এবং মানুষ বিশ্বাস করে নিচ্ছে অনেকেই? কি বলবেন এই বিষয়ে? নতুন সরকার একেবারেই নতুন, মানে তারা 2 বা 3 দিন হয়েছে কাজ করা শুরু করেছে। এখন আমরা যেটা বলতে পারি যে আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেটা দেখেছি যে তারা কিছু উদ্যোগ নিয়েছিল। এর ভিতরে একটা হচ্ছে সিএফ রেসিং ফ্যাক্ট, এটার মাধ্যমে একটা ফেসবুক পেজ এবং একটা ডেডিকেটেডলি তারা ফ্যাক্ট চেকিং এর কাজগুলো করতো সরকারকে নিয়ে, বা সরকার সংশ্লিষ্ট যে প্রশাসনের কর্মকর্তা তাদেরকে নিয়ে যে অপতথ্যগুলো ছড়াতো সেগুলো নিয়ে ডিবাঙ্ক পোস্ট দেওয়া হতো, এবং এটা অনেকের ক্ষেত্রে উপকারী ছিল, কারণ আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে মানুষ এটার উপর রিলাই করতো, বা আমরাও অনেক ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জন্য একটু সন্তুষ্টির বা স্বস্তির বিষয় ছিল যে সরকার মহল থেকে নিয়মিত ডিবাঙ্ক করা হচ্ছে। তো বিএনপি সরকারও এই ধরনের কিছু উদ্যোগ নিতে পারে, কারণ সরকারের ট্রান্সপারেন্সির জায়গাটা স্বচ্ছ থাকা দরকার, কারণ যে কোনো অপতথ্যই সরকারকে নিয়েই হবে। এখন সাধারণ বাংলাদেশে যে সময় যে সরকারই থাকে, ওই সরকারকে নিয়ে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয় স্বাভাবিকভাবে, কারণ তারা বেশিরভাগ সময় ভিজিবল থাকেন, তাদের কার্যক্রমগুলো নিয়ে আলোচনা হয় মিডিয়াতে, তাদের সরকারের মন্ত্রী বা প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যগুলো প্রচার হয়, এগুলোকেই কাজে লাগানো হয় অপতথ্যের ক্ষেত্রে। তো সরকার যদি ইমিডিয়েট প্রসেসে এই অপতথ্যগুলোর বিরুদ্ধে যে সঠিক তথ্য সেটা যদি বলে দেয়, সেক্ষেত্রে ফ্যাক্ট চেকারদের জন্য কাজটা সহজ, কারণ অনেক ক্ষেত্রে ফ্যাক্ট চেকাররা সময় মতো রিচ করতে পারে না, অনেক ক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তারা ব্যস্ত থাকেন বা তারা আগ্রহী হন না তথ্যগুলো ভেরিফাই এর সহযোগিতার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে সরকার যদি উদ্যোগী হয়ে এই ধরনের তাদেরকে নিয়ে ছড়ানো যে অপতথ্যগুলো সেগুলো যদি ইমিডিয়েট বেসিসে তারা একটা মন্তব্য পাঠায় যে না তারা এই জিনিসটা করেননি বা এটার প্রকৃত তথ্য হচ্ছে এটা, মাহতাব আবির, আপনি যেমনটি বলছিলাম যে ফ্যাক্ট চেকারদের সাথে কি যোগাযোগ স্থাপনের বিষয় তো এখানে রয়েই যায়। নিশ্চয়ই নতুন সরকার এই বিষয়েও অনেকটাই সচেতন হবে এবং ফ্যাক্ট চেকারদেরকে নিয়ে একসাথে কাজ করবে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ফ্যাক্ট চেকারদের সাথে তাদের একটি যোগাযোগ স্থাপনের বিষয়ে কথা হচ্ছিল, নিশ্চয়ই এই সকল পদক্ষেপগুলো গ্রহণ করা হবে। আজকে প্রতিবেদনে আমরা একটা বিষয় দেখলাম, ভোক্তা কর্মকর্তা যিনি রয়েছেন তাকে নিয়ে একটি গুজব ছড়ানো হয়েছে। যাকে নিয়ে আসলে গুজবটা ছড়ানো হলো তিনি বেশ সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলতে গেলে পপুলার একটি ফেস, সবাই তাকে মোটামুটি চিনছে এবং তার কন্টেন্টগুলো কিন্তু মানুষ দেখছে। এবং তিনি যখন বলছেন, একটি গুজব আকারেই ছড়িয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অবৈধ ব্যবসায়ীদেরকে তিনি ঠিকঠাকভাবে হয়তো জরিমানা করতে পারতেন, কিন্তু এখন তিনি পারছেন না। যেমনটি বলছিলাম যে তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ পপুলার, যেহেতু এই ধরনের গুজব আসলে জনমনে কি ধরনের প্রভাব ফেলতে পারে?
আচ্ছা, আপনি যেটা বললেন যে ইস্যুটার কথা, ভোক্তার যিনি আব্দুল জব্বার মন্ডল, এই ধরনের ইস্যুগুলো কিন্তু আগেও ছিল, যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে অপতথ্য ছড়ানো এবং গুজব যারা তৈরি করে, প্রচার করে এবং এই জিনিসগুলোকে ছড়িয়ে দেয়, তাদের একটা সবসময় টার্গেট থাকে যে এখন কি কি জিনিস বা কি কি বিষয় ট্রেন্ডিং ইস্যুতে আছে। তো আব্দুল জব্বার মন্ডল কিন্তু মোটামুটি খুবই পরিচিত মুখ। তিনি ভোক্তার হয়ে অভিযান চালান বিভিন্ন প্রতিষ্ঠানে এবং খুব সাফল্যের সাথে তার কাজগুলো চলছিল। এবং সাম্প্রতিক সময়ে তিনি একটি বাধার সম্মুখীন হন এবং এই বাধার সম্মুখীন হওয়ার পরও এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা শুনেছি যে তিনি মামলারও আবেদন করেছেন ভোক্তার পক্ষ থেকে ওই ব্যবসার বিরুদ্ধে। তো এটির প্রেক্ষিতে এই মন্তব্যটি প্রচার হয়। আমরা তার সাথে আজকে কথা বলেছি এবং তিনি আমাদেরকে বলেছেন যে তিনি এই ধরনের কোনো মন্তব্য করেননি এবং স্বাভাবিকভাবে এই মন্তব্যটি একটু কন্ট্রোভার্সিয়াল দেখেই এটা প্রচুর ছড়িয়েছে এবং আমরা দেখেছি যে প্রায় 10 থেকে 15 হাজারের রিঅ্যাকশনের পোস্টও আমাদের সামনে এসেছে এই ধরনের কমেন্টগুলো দিয়ে। তো এই জিনিসগুলো আসলে ট্রেন্ডিং ইস্যুকে ধরার জন্য এরকম করা হয়ে থাকে এবং মানুষও আসলে রিলেট করতে পারে যে হ্যাঁ, এই ঘটনাগুলো তো আমি দেখেছি, এবং তিনি স্বাভাবিকভাবে হতাশ হয়ে এই ধরনের মন্তব্য হয়তো করতেও পারেন। কিন্তু হ্যাঁ, না, আপনি যেমনটি বললেন যে তাকে আপনারা যখন যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং তিনি আপনাদেরকে জানিয়েছে যে এটি সম্পূর্ণ গুজব, আপনারা যেহেতু ফ্যাক্ট চেকগুলো নিয়ে কাজ করছেন, আমার প্রশ্নটি হলো যে সবার কাছে কি এই তথ্যটি পৌঁছে যাচ্ছে যে তিনি আসলেই এই কথাটি বলেননি বা স্টেটমেন্টটি তার দেয়া নয়, গুজবটি ছড়ানো হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা? আপনারা আপনাদের জায়গা থেকে আসলে কতটুকু দৃঢ়ভাবে কাজটি করতে পারছেন? এটা খুব ভালো প্রশ্ন। আমরা সবসময় বলি যে ফ্যাক্ট চেকারদের একটু লিমিটেশন আছে, কারণ আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি না। তবে খুব ভালো একটা সংবাদ হচ্ছে যে আমাদের রিউমার স্ক্যানার যে ফেসবুক পেজটি, আমরা সম্প্রতি 1 মিলিয়ন ফলোয়ারের মাইল ফলক অর্জন করেছে নির্বাচন পরবর্তী সময়ে, এবং আমরা এই পেজটিকে আসলে কাজে লাগাই যে অপতথ্যগুলো, ভাইরাল অপতথ্যগুলো বিশেষ করে কিভাবে রোধ করা যায়। তো আমরা আব্দুল জব্বার মন্ডলের পোস্টটিও প্রচার করেছি আমাদের পেজ থেকে, এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যতটা সম্ভব মানুষকে পৌঁছে দেওয়ার। তবে বাংলাদেশে একটা যে বিষয়টা আমরা সবসময় দেখি যে গুজব যে পরিমাণ মানুষের কাছে পৌঁছায়, তার বিপরীতে যে সঠিক তথ্য বা ফ্যাক্ট চেক গুলো এত মানুষের কাছে আসলে পৌঁছায় না। কারণ একটা সংবাদ যদি ভুল হয়, সেটা যদি মানুষ দেখে ফেলে, এটার কিন্তু পরবর্তী এই সংবাদটা যদি সংশোধনও করা হয় বা এটা যদি মুছেও ফেলা হয়, যে ব্যক্তি দেখে ফেলেছে তার কাছে কিন্তু এই খবরটা আর পৌঁছাবে না। কারণ সে দেখে ফেলেছে, সে স্ক্রল করার সময় টাইমলাইন গুলো তার সামনে এসেছিল, সে দেখেছে, এটা ডেডিকেটলি সেটাকে খুঁজে বের করেনি। তো তথ্যগুলোর যে এর বিপরীতে যে ফ্যাক্ট চেক গুলো হয়, সেটাও কিন্তু যদি তার টাইমলাইনের সামনে আসে তখন সে দেখবে। এর বাইরে কিন্তু তাকে আমাদের দেখানোর বা ফ্যাক্ট চেকারদের দেখানোর কোনো উপায় নেই। তো এটাই আসলে বড় একটা সমস্যা, যে যত মানুষ গুজবগুলোকে পছন্দ করে বা দেখে, ভিউটা আমরা যে পরিমাণ দেখি, যে লাখ লাখ ভিউ হয়, যেমন যুক্তরাষ্ট্রের যে বিষয়টা আপনাদের প্রতিবেদনে বললেন যে 5.5 লক্ষাধিক ভিউ হয়েছে 3 থেকে 4 দিনের ভিতরে, এবং এটা প্রতি মিনিটে বাড়ছিল, আমরা দেখছিলাম। তো এই জিনিসগুলো কিন্তু এত মানুষের কাছে আমরা ফ্যাক্ট চেকটা পৌঁছাতে পারি না, এটা আমাদের ব্যর্থতাই বলতে হবে। এবং ফ্যাক্ট চেকাররা এটা নিয়ে আসলে একটু সমস্যা, এবং এজন্য আমরা কিছু পরামর্শ দেই যে গণমাধ্যমকেও এগিয়ে আসার। 71 যেমন কাজ করছে, নিয়মিতই ফ্যাক্ট চেক গুলো দেখাচ্ছে, ভাইরাল ফ্যাক্ট চেক গুলো। শুধুমাত্র 71-এর এই দায়টা না, আমরা মনে করি যে বাংলাদেশের সব গণমাধ্যমেরই প্রতিদিন অল্প হলেও যে ভাইরাল গুজব, এগুলো নিয়ে আসলে কথা বলা উচিত, এগুলো মানুষকে দেখানো উচিত। অবশ্যই মাহাতাব আবির, আপনি যেমনটি বলছিলেন, আমরা 71 টেলিভিশন তো আমরা কাজ করছি ফ্যাক্ট চেক নিয়ে, গণমাধ্যমগুলো কাজ করবে, আমরাও সেই আশা করছি। আপনি যেমনটি বলছিলেন যে আপনাদের কিছু লিমিটেশন রয়েছে, একটি ফেসবুক পেজের মাধ্যমে তো আসলে সবার কাছে পৌঁছে যাওয়া সম্ভব নয় যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে। আবারও যদি ওই একই কথায় আসি যে সরকারের একটি সহযোগিতার বিষয় এখানে চলেই আসে, আপনার সেই ক্ষেত্রে সরকারের কাছে কি ধরনের আহ্বান থাকবে যে আপনাদের সাথে যুক্ত হয়ে তারা যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে, সাধারণ যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে তাদের পর্যন্ত এই ধরনের ফ্যাক্ট চেকগুলো তুলে ধরার? আমরা যেটা বলি, আমরা যেহেতু স্বাধীন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান, আমরা আসলে সরকারের সাথে কাজ করার সুযোগ দেখি না। কারণ ফ্যাক্ট চেকারদের একটা স্বাধীনতা আছে, যেটা আমরা আসলে কোনো পক্ষের সাথে যুক্ত হয়ে কাজ করতে গেলে আমাদের এই স্বাধীনতাটা আমরা মনে করি খর্ব হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা তবে কোনো সাহায্য বা পরামর্শ বা কোনো ধরনের ডাটা বা তথ্য অথবা কোনো পরিসংখ্যান বা এই রিলেটেড কোনো বিষয় থাকলে আমরা সবসময় সব পক্ষকে সহযোগিতা করি, এবং এটার জন্য আমরা সবসময় প্রস্তুত। এবং সরকারও যদি চায়
হয় যে জানতে চায় যে কিভাবে কি কাজ করতে হয়, মানে করলে পরে এই অপতথ্যগুলো রোধ করা সম্ভব, এই ধরনের পরামর্শগুলো আমরা দিতে প্রস্তুত এবং আমরা বিগত সময় অন্তর্বর্তীকালীন সরকারকেও এই ধরনের পরামর্শ দিয়ে এসেছি এবং তারা কিছু কিছু ক্ষেত্রে এই কাজগুলো করেছেও এবং তারই একটা ফলাফল হচ্ছে সিএ প্রেসিং ফ্যাক্ট ছিল। তো আমরা মনে করি বিএনপি সরকারও এই উদ্যোগগুলো বা আরো ভালো কোনো উদ্যোগ যদি থাকে সেটা যদি পরামর্শ দরকার হয়, সেটা অবশ্যই আমরা ফ্যাক্ট চেকাররা তৈরি আছি তাদেরকে দেওয়ার জন্য। অবশ্যই আমরাও আশা করছি এ ধরনের একটি পদক্ষেপ হয়তো আমরা দেখতে পারবো এবং যে গুজবগুলো ছড়াচ্ছে এগুলোর একটি প্রতিকার অবশ্যই হবে। আরেকটি প্রশ্ন আমি একটু জানতে চাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনাদের সম্পর্কের জায়গাটি কেমন, তাদের কাছ থেকে সহযোগিতা কেমন পাচ্ছেন? আইন শৃঙ্খলা বাহিনী বলতে গত 1.5 বছরে কিন্তু শুধু পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনী অনেকেই মাঠে ছিল এবং আমরা নির্দ্বিধায় স্বীকার করতে পারি যে সব বাহিনী থেকে আমরা যতটুকু দরকার আমাদের সহযোগিতার ক্ষেত্রে হতে পারে সেটা স্টেটমেন্ট নির্ভর তথ্যই আমরা বেশি চেয়েছি, নিরাপত্তাজনিত বিষয় না। আমাদের অবশ্যই দরকার স্টেটমেন্ট, ধরেন কোনো অভিযানের বা কোনো আটকের খবর বা এই তথ্যগুলো ভেরিফাই করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর স্টেটমেন্ট দরকার হয়, সেটা পুলিশ হোক বা সেনাবাহিনী হোক। সেনাবাহিনীর ক্ষেত্রে আইএসপিআর কাজ করে। আমরা গত 1.5 বছরে যেটা দেখেছি যে তারা খুবই হেল্পফুল ছিল এবং আমরা আশা করি যে এই সরকারের সময় এসেও আইন শৃঙ্খলা বাহিনী এই সহযোগিতাটা অব্যাহত রাখবে, কারণ আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রেই সবচেয়ে বেশি অপতথ্যগুলো এনগেজ থাকে, কারণ রাজনৈতিক অপতথ্যগুলো বেশিরভাগই আটক নির্ভর বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেখানে পুলিশের অভিযান বা অন্যান্য বাহিনীর অভিযান, এই রিলেটেড বিষয়গুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা স্টেটমেন্ট দরকার হয় বা তাদের কাছ থেকে আসল তথ্যটা জানার একটা প্রয়োজন থাকে। তো সেক্ষেত্রে যদি তাদের সহযোগিতাটা ইমিডিয়েট বেসিসে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু অপতথ্যগুলো খুব দ্রুতই ডিবাঙ্ক করা সম্ভব। অনেক ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটু আটকে যাওয়ার কারণে অনেক অপতথ্যগুলো ছড়িয়ে যাওয়ার সুযোগ পায়, সেক্ষেত্রে হয়তো ইম্প্যাক্টটা লেটে গিয়ে ফ্যাক্ট চেক করার কারণে ইম্প্যাক্টটা তেমন একটা আমরা পাই না। তো এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আমাদের একটা পরামর্শ হচ্ছে আমরা যাতে এই সহযোগিতাটা আগামী দিনগুলোতেও পাই, তাহলে হয়তো অপতথ্যের ছড়িয়ে পড়াটা আসলে রোধ করা সম্ভব। এবং আপনারা ফ্যাক্ট চেকাররা যেভাবে কাজ করছেন এর জন্য আসলে আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে নিশ্চয়ই আপনাদের কাজ করার জায়গা আরো অনেক বেশি সুন্দর হবে এবং স্বচ্ছ হবে। মাহাতাব আবির, অসংখ্য ধন্যবাদ 71 টেলিভিশনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা আলোচনায় ছিলাম, আমাদের সাথে আলোচনায় ছিলেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহাতাব আবির। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71 নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। 71-এর সাথেই থাকুন।